আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আমি আরিফ হারেজ রনি রয়েছি আপনাদের সাথে। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা সবাই অবগত আছেন মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে আপনাদের ভিতরে কৌতূহলের শেষ নেই। আসলে বাংলাদেশিদের জন্য এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ শ্রমবাজার মালয়েশিয়া। আর এই মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে আপনাদের যেমন আগ্রহ রয়েছে, তেমন বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ইচ্ছা এবং আগ্রহ মালয়েশিয়ার কম নয়। তারই ধারাবাহিকতায় আমরা অলরেডি কিছুদিন আগে খুব ভালোভাবে গুঞ্জন শুনেছিলাম যে মালয়েশিয়ার জন্য বাংলাদেশের শ্রমবাজারটি ওপেন হতে চলছে, এবং সেই প্রেক্ষিতে কাজ করতেছে বাংলাদেশের মন্ত্রণালয় এবং বাংলাদেশের প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ে যারা দায়িত্বশীল রয়েছেন। 2025 সালের আগস্টে এই বিষয় নিয়ে দুই দেশের ভিতরে অনেকবার মিটিংও হয়েছিল। আপনারা এই বিষয়ে অবগত। তখন খুব একটা আমরা আশা করছিলাম যে আমরা মালয়েশিয়ার শ্রমবাজার খোলার খুব দ্বারপ্রান্তে চলে গেছি। কিন্তু আপনারা যারা আগে থেকেই মালয়েশিয়া সম্পর্কে জানেন, অথবা মালয়েশিয়া সম্পর্কে আপনাদের ধারণা আছে, অথবা এই সম্পর্কে আপনারা কিছু নিউজ ঘাটাঘাটি করছেন, তা আপনারা অবশ্যই জানবেন। 2018 সালের মালয়েশিয়াতে নির্বাচন হওয়ার পরে মাহাথির মোহাম্মদ ক্ষমতায় আসার পর বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছে। সেটা 2018 সালের 31শে আগস্ট বাংলাদেশ থেকে কর্মী যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। মানে বাংলাদেশের জন্য, শুধু বাংলাদেশ থেকে নয়, যে তাদের সোর্স কান্ট্রি যেগুলো ছিল সবগুলো থেকে বাংলাদেশ কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছে তৎকালীন সরকার মাহাথির মোহাম্মদ। তো এটা বন্ধ করার একমাত্র কারণ তিনি তখন দেখিয়েছিল যে তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজার বিরুদ্ধে অভিবাসন ব্যয় এবং অভিবাসী যারা আছেন, যারা কর্মী আছেন, তাদের সাথে অর্থনৈতিক এবং অভিবাসী লেনদেন অনৈতিক হয়েছে বলে বাংলাদেশ সহ আরও সোর্স কান্ট্রি 14টির শ্রমবাজারটি বন্ধ করে দিয়েছিল। তো তারপর থেকে আমরা অনেকগুলো মিটিং দেখেছি। যারা এই লাইনে যুক্ত ছিলেন অথবা যারা আগে থেকেই এই বিষয়গুলো নিয়ে খোঁজ খবর রাখেন, তারা ওই বিষয়ে অবগত থাকবেন যে 18 সালের আগস্টের 31শে আগস্ট বন্ধ হওয়ার পরে অনেকগুলো মিটিং হয়েছিল। তৎকালীন বাংলাদেশের সরকার, সেই দেশের সরকার, বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে মন্ত্রী চেঞ্জ হয়েছে, মালয়েশিয়া থেকেও মন্ত্রী চেঞ্জ হয়েছিল, কিন্তু মিটিং চলমান ছিল। অনেকগুলো মিটিং হয়েছিল। মিটিং হওয়ার পরে 2021 সালের ডিসেম্বর মাসে, যদি ভুল না হয় নভেম্বর অথবা ডিসেম্বর মাসে বাংলাদেশের সাথে MOU চুক্তি হয়েছিল যে বাংলাদেশ থেকে আবার পুনরায় কর্মী নিতে চায় সিন্ডিকেটের মাধ্যমে। সেটা প্রথমে 25টি সিন্ডিকেট, পরে সেটা 100টিতে গিয়ে দাঁড়ায়। কিন্তু 21 সালে সিন্ডিকেটের সাথে মালয়েশিয়ার সাথে চুক্তি হওয়ার পরেও বাংলাদেশ থেকে কর্মী যাওয়া শুরু হয়নি। কেন বাংলাদেশ থেকে কর্মী যাওয়া শুরু না হওয়ার কারণ হলো, বাংলাদেশের তৎকালীন মানব সম্পদ প্রতিমন্ত্রী ইমরান আহমেদ বলেছে যে বাংলাদেশ থেকে কর্মী যাবে স্বল্প খরচে। এই স্বল্প খরচ করতে করতে গিয়ে উনি 2022 সালে, মানে 22 সালের শেষের দিকে গিয়ে তখন বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার বিষয়ে, মেডিকেল শুরু হওয়ার বিষয়ে কার্যক্রম চালু হয়েছিল, এবং 2022 সালের জুলাই থেকে বাংলাদেশ থেকে কর্মী যাওয়া শুরু হয়েছে। আপনারা জানেন তখনকার অফিসিয়াল অথবা সরকারি খরচ ধরা হয়েছিল 78,990 টাকা, যেটা দিয়ে একটা টিকিটও হয় নাই। যখন মালয়েশিয়ার প্রচুর ফ্লাইট হয়েছে তখন টিকিটের দামও হয়ে গিয়েছিল 50, 60, 70 হাজার টাকা। অথচ বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার বিষয়ে পেমেন্ট অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছিল 78,000 প্লাস। কিন্তু বাস্তবতা এর থেকে 5 থেকে 6 গুণ বেশি খরচ করে আমাদের কর্মীদেরকে যেতে হয়েছে, এবং কর্মীরা বেশি টাকা খরচ করে গিয়েছে, এটাতে তাদের কোনো আক্ষেপ নেই। আক্ষেপ ছিল এত টাকা খরচ বেশি হওয়ার পরেও তারা গিয়ে ঠিকমতো কাজ পায়নি। অনেক অভিযোগ, অনেক প্রবলেম, মালয়েশিয়ার পক্ষ থেকে অনেক প্রবলেম এবং কর্মসংস্থানের সংকট। এই সংকট দেখা দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ থেকে এবং আরও অন্যান্য দেশ থেকে 2024 সালের 31শে মে আবার বাংলাদেশের জন্য এবং আরও তাদের দুটি সোর্স কান্ট্রি রয়েছে, সব দেশের জন্য এই শ্রমবাজারটি বন্ধ হয়ে যায়। আমি যেটা বলতে চাই সেটা হলো, এই বন্ধ হয়ে যাওয়া এবং চালু করার যে লেট করার যে বিষয়টা, এখানে বাংলাদেশের 18 সালে যখন বন্ধ হয়েছিল তখনকার যে আমরা মিটিংগুলো দেখেছি, তখন আমাদের পক্ষ থেকে আমাদের মন্ত্রী যারা রয়েছেন, আমাদের যখন দায়িত্বশীল যারা রয়েছিলেন, তারা এই বিষয়ে মিটিং করেছিল শুধুমাত্র একটা স্বার্থে, কর্মীদের স্বার্থ রক্ষার জন্য, কর্মীরা কম টাকা যেন যেতে পারে। কিন্তু বাস্তবতা তা হয়নি, আমরা সেটা সবাই জানি। এটা ওপেন সিক্রেট ছিল, মানে গোপন, কিন্তু সবাই জানতো, এরকম বিষয় ছিল। তো যাই হোক, এখন আমরা সেই বিষয়টাকে আবার দেখতেছি। 2024 সালে যখন বন্ধ হয়েছিল, 24 সালের 31শে মে, এখন মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নিতে চায়, কিন্তু বাংলাদেশ সরকার এখানে সিন্ডিকেটের বিষয়ে গড়িমসি করছে, এবং সেই সিন্ডিকেটের মাধ্যমেই বাংলাদেশ থেকে কর্মী দিতে তারা আগ্রহ প্রকাশ করে নাই। আমরা জানি
সালের আগস্টেই মিটিং হয়েছিল। আমরা তখন মনে করেছিলাম সবাই এই ট্রেডে যারা যুক্ত এবং যারা যে কর্মী যারা আছে আগ্রহী যাওয়ার জন্য, তারা মোটামুটি ধরে নিয়েছে যে 2-1 মাসের ভিতরে মালয়েশিয়া কলিং খোলা শুরু হয়ে যাবে। আবার এমন ব্যবসায়ী আছে যে তারা পাসপোর্ট কালেকশন শুরু করে দিয়েছে। কিন্তু বাস্তবতা আপনারা এখনো দেখতেছেন। আগস্ট মাস আজকে কতদিন, এখনও প্রায় আজকে অক্টোবর মাসের 26 তারিখ আমি যখন ভিডিওটা মেক করছি, 25 তারিখ, আজকে নভেম্বর মাসের 25 তারিখ, কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা খোলার এখন পর্যন্ত কোনো আপডেট নেই। এখানে আমি যেটা মনে করি আমাদের দেশের সরকারের এখানে দায় রয়েছে। আমাদের আগেও যেমন খরচ হয়েছিল বেশি, সামনেও বেশি হবে। কিন্তু দিন শেষে যদি মালয়েশিয়ার সাথে তাল মিলিয়ে অন্যান্য সোর্স কান্ট্রি থেকে যখন মালয়েশিয়া কর্মী নেওয়া শুরু করবে, বাংলাদেশ থেকে চালু হবে না, তখন মালয়েশিয়ার যখন কর্মসংস্থান সংকট দেখা দিবে অথবা কর্মসংস্থান ফিল আপ হয়ে যাবে, তখন যদি বাংলাদেশ খোলে, বাংলাদেশ থেকে কর্মী গেলে তারা বিপদে পড়বে। এতগুলো টাকা দিয়ে যাওয়ার পরেও যদি বিপদে পড়ে, সেক্ষেত্রে এর জন্য দায় শুধুমাত্র এজেন্সিগুলোর নয়, সরকারকেও নিতে হবে। সরকারের এখানে দায় রয়েছে। বাংলাদেশ থেকে কর্মী যদি দিতেই হয়, আমরা যারা এই ট্রেডের সাথে যুক্ত আছি, আমাদের মতামত সেটা হলো, বাংলাদেশ থেকে কর্মী যদি দিতে হয় তাহলে সোর্স কান্ট্রিগুলো চালু করার সাথে সাথে বাংলাদেশ থেকে কর্মী দেওয়া উচিত। আর নতুবা না দেওয়া এবং বাংলাদেশের সরাসরি বলে দেওয়া যে আমরা বাংলাদেশ থেকে কর্মী দিব না। ক্লিয়ার। যারা ব্যবসা করছে তারাও এই বিষয়ে মাথা ঘামাবে না, যারা কর্মী বন্ধুরা রয়েছে যারা মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষা করছেন তারাও এই বিষয়ে আর ঘাটাঘাটি করবে না, তারা সময় নষ্ট করবে না, তারা ভিন্ন পথ অবলম্বন করবে। কিন্তু যদি বাংলাদেশ সরকারের হাজারো সমালোচনা, যদি বাংলাদেশ সরকার এই বিষয়টাকে সমালোচনায় না নিতে চায়, এখানে সমালোচনা অবশ্যই হবে সেন্টিকেটের মাধ্যমে খুলে, যেহেতু মালয়েশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে সেন্টিকেটের মাধ্যমে কর্মী নিবে, আর বাংলাদেশ সেখানেই বাংলাদেশের আপত্তি। কিন্তু বাংলাদেশ সরকারের যদি মানুষ সমালোচনা করতে চায়, হাজারো সমালোচনা করতে পারে, হাজারো সমালোচনার জায়গা রয়েছে। শুধু এই বিষয়টাকেই সেন্টিকেটের মাধ্যমে খুললেই সমালোচনা হবে, বিষয়টা এমন নয়। আর সেন্টিকেটের মাধ্যমে যদি মালয়েশিয়া নাই নিতে পারে, মানে সেন্টিকেটের মাধ্যমে যদি মালয়েশিয়া নাই নেয়, তাহলে তো আমাদের এখানে কিছু করার নাই। বাংলাদেশ সরকার চাইলেও সেটা কিছু করতে পারবে না, কারণ মালয়েশিয়া নিবে, তাদের বিষয়টাকেই বেশি গুরুত্ব দিতে হবে। আর যদি বাংলাদেশ গড়িমসি করে পরবর্তীতে খোলে, যখন মালয়েশিয়ার খিরা মরে যাবে তখন যদি খোলে, তাহলে কর্মীদের যেমন বিপদ হবে, যারা ব্যবসা করবে তারাও সমালোচনায় পড়বে, তাদেরও অনেক ভোগান্তির শিকার হইতে হবে। তাই বাংলাদেশ সরকারের উচিত এই বিষয় নিয়ে নতুন করে এমওইউ করা, অথবা সেন্টিকেটের মাধ্যমেই যদি তারা দিতে চায় সেটা সমঝোতা করে কলিং বিষয়টা চালু করা। আর যদি না করে তাহলে একবারে না করে দেওয়া। কারণ এখানে যেমন নতুন করে যদি এমওইউ করে নতুন প্রক্রিয়াতে পাঠাতে পারেন, এটা আপনার জন্য গুড লাক, এটা আপনার জন্য অবশ্যই একটা বড় অর্জন হবে। আর যদি সেখানে ব্যর্থ হন, তাহলে সিন্ডিকেটের মাধ্যমে পাঠাতে হবে। সিন্ডিকেটের মাধ্যমে পাঠালে যেমন বর্তমান সরকার সমালোচিত হবে, তেমন উপকারও হবে। যেমন অনেক মানুষ যাওয়ার জন্য আগ্রহী আছে, বাংলাদেশিদের জন্য অন্যান্য তেমন কোনো সোর্স কান্ট্রি এখন নেই বললেই চলে। মানুষ অপেক্ষা আছে মালয়েশিয়ার জন্য। তো যেহেতু মালয়েশিয়া সরকার থেকে অ্যাপ্রুভেল দেওয়া শুরু হয়েছে, 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত এটা চলমান থাকবে। তো বাংলাদেশি কর্মী নিতে যদি আগ্রহ মালয়েশিয়া কমিয়ে দেয়, আমি যতটুকু জানি আমার বিবেচনায় মালয়েশিয়া সরকার, মালয়েশিয়ার কোম্পানিগুলো বাংলাদেশ থেকে বিমুখী হয়ে এখন নেপাল এবং বেশিরভাগ মিয়ানমারের দিকে নজর দিচ্ছে, মিয়ানমারকে গুরুত্ব দিচ্ছে। কিন্তু অথচ একসময় মালয়েশিয়ার কোম্পানিগুলো সবচেয়ে বেশি আগ্রহ ছিল বাংলাদেশের শ্রমিকের, বাংলাদেশি কর্মীদের। কিন্তু সরকারের এই গাফলতির কারণে এখন সেটা অন্যদিকে ডাইভার্ট হচ্ছে। এটার জন্য গভর্নমেন্টকেই দায় নিতে হবে। যদি সেন্টিকেটের মাধ্যমে অথবা নতুন এমওইউ যেটা করেন, নতুন এমওইউ করলে তো আপনি আপনার বড় অর্জন। আর যদি আগের অ্যাপ্রুভেলে আগের এমওইউতে আপনাকে পাঠাতে হবে, আপনি পাঠানোটাই আমি মনে করি সবচেয়ে বেটার হবে। এখানে লাভ ক্ষতি দুটোই রয়েছে। আর যদি আপনি সেটা না করেন তাহলে শুধু ক্ষতিটাই হবে, লাভ কিছুই হবে না। অনেক মানুষ যাওয়ার জন্য আগ্রহী আছে, যাওয়ার জন্য অপেক্ষা করছে। বাংলাদেশিদের জন্য অন্য কোনো সমাজে তো নাই যে মালয়েশিয়ার চাইতে উত্তম, মালয়েশিয়ার চাইতে ভালো টাকা অর্জন করতে পারবে, ইনকাম করতে পারবে। এইরকম যদি কোনো সমাজের আজকে খোলা যেত অথবা ওপেন থাকতো, তাহলে মালয়েশিয়ার বিষয়ে এত নাক গলানো বিষয় আসতো না। কিন্তু এখানে ব্যবসায়ীদের যেমন একটা অবস্থান, ব্যবসায়ীরা যেমন ইনভেস্ট করে রাখছে, তাদেরও একটা সময় নষ্ট হচ্ছে। আর যারা কর্মীরা রয়েছে তাদের জন্য একটা ভোগান্তি, তারাও কতদিন ধরে অপেক্ষা করবে। এই বিষয়টা নিয়ে আমার মনে হয়, আমার ছোট্ট
বিশ্লেষণ থেকে আমি যেহেতু এই টার্ডের সাথে যুক্ত আছি, আমার কাছে মনে হয় সরকারের এই বিষয়টা খুবই গুরুত্ব দিয়ে দেখা উচিত, খুবই গুরুত্ব দিয়ে দেখা উচিত, এবং যদি তিনি ব্যর্থ হয় তাহলে সেটা ক্লিয়ার করে দেওয়া উচিত। বাংলাদেশের বাংলাদেশ থেকে কর্মী না নিলেও মালয়েশিয়ার চলবে, কিন্তু মালয়েশিয়াতে কর্মী না দিলে বাংলাদেশের ক্ষতি হবে। এই বিষয়টা বিবেচনা রাখা উচিত। যারাই অপেক্ষায় আছেন আপনারা অপেক্ষা করেন। আপনাদেরকে আমি শেষ মুহূর্তে এতটুকু বলতে চাই, এখন পর্যন্ত যেহেতু কোনো ধরনের কোনো আপডেট আসে না, আগস্টে আমরা একটা আশা করছিলাম যে মালয়েশিয়া খোলার সম্ভাবনা খুবই নিকটে, কিন্তু যেহেতু সেটা হয়নি, তাই নতুন করে কারো কাছে পাসপোর্ট জমা দিবেন না, নতুন করে কোথাও মেডিকেল করবেন না। কারণ নতুন করে পাসপোর্ট জমা দেওয়ার মানেই হলো জিম্মি হওয়া। যে বা যারা ভালো ভালো কোম্পানিগুলোর নাম বিক্রি করে পাসপোর্ট কালেকশন করছে, তাদের কাছ থেকে একটা অ্যাপ্রুভাল আপনি নিয়ে দেখান, যে আপনি আমাকে একটা অ্যাপ্রুভাল দেখান। আপনি এত বড় বড় বিজ্ঞাপন দিচ্ছেন, কয়েক হাজার কাজ আপনি একাই কিনছেন, কয় হাজার কোটি টাকার মালিক আপনি, যে এত সব কাজ আপনি একাই কিনে ফেলছেন, আর ঢাকা শহরের আর কেউ কিছু করার মতো সুযোগ থাকবে না। এই ধরনের যারাই মার্কেটিং করছে, যারাই পাসপোর্ট কালেকশন করছে, তাদের কাছ থেকে দূরে রাখবেন। পাসপোর্ট দেওয়া অথবা আপনি পাসপোর্ট জমা দেওয়া মানে হলো আপনি জিম্মির প্রথম ধাপ অতিক্রম করা। এখন টাকা তো দেওয়ার বিষয় এখানে আসে না। আপনার পাসপোর্ট, আপনার টাকা, আপনার অর্থ নিরাপত্তা আপনাকেই দিতে হবে। নিরাপত্তা আমাকে অনেকেই মেসেজ দিচ্ছেন যে ভাই আমি 4 মাস 5 মাস আগে পাসপোর্ট দিয়ে রাখছি, টাকাও দেয় না পাসপোর্ট দেয়। আজকেও একজন ফোন দিচ্ছে নরসিংদী থেকে, উনি টাকা পাসপোর্ট দিয়ে রাখছে আজকে 6-7 মাস, এখন টাকাও দেয় না পাসপোর্ট দেয় না। এখানে মূর্খতা বোকার পরিচয় আপনার। আপনি কেন দিচ্ছেন, আপনি কেন জমা দিচ্ছেন, এটা আপনার দোষ। এখানে আপনি যে জমা নিচ্ছে সে ব্যবসার জন্য নিবেই, কারণ এই ট্রেডে বেশিরভাগই আপনাদের মুখের কথা, এই ট্রেডে বেশিরভাগ লোকই খারাপ। তা আপনি খারাপ লোকের কাছে যেহেতু যেতেই হবে, তাহলে বুঝে শুনে আপনার যাওয়া উচিত। আপনি কেন জমা দিবেন? যারা কর্মী বন্ধুরা রয়েছেন, যারা যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা এখনই কারো কাছে পাসপোর্ট, টাকা এগুলো লেনদেন করবেন না, কারণ এখনো এই বিষয়টা নিয়ে গভর্নমেন্ট থেকে ক্লিয়ার কোনো মেসেজ দেওয়া হয়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।